আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সামে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 90 এবং সময় দেওয়া থাকবে 3 ঘন্টা 15 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলোকে তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছুর ভিডিও এবং পিডিএফগুলো দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ভিডিওগুলো সেখান থেকে কিন্তু অ্যাড ছাড়াই দেখতে পারবে। এবার সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে দেখো। প্রাকৃতিক ভূগোল থেকে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহাওয়া বিকার এইগুলো রয়েছে। মানুষ ও পরিবেশ, সেখান থেকে দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টি থাকবে। আঞ্চলিক ভূগোল থেকে ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র ও স্কেল এই সমস্ত অধ্যায় তোমাদের কিন্তু ফাইনাল এক্সামের মধ্যে রয়েছে। এবার কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে দেখো। তোমাদের যে নম্বরের প্রশ্ন থাকবে সেখানে প্রথমে 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। ওকে, এগুলো দেখো তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 5টি প্রশ্ন থাকছে এমসিকিউ, মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি থাকছে, প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 8টি এরকম প্রশ্ন। এরপর 22টা এসএকিউ প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, স্তম্ভ মেলাতে হবে, এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে 22টা। এগুলো দেখো আঞ্চলিক ভূগোল থেকে 10টা, মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি প্রশ্ন থাকছে, 11 থাকছে, প্রাকৃতিক ভূগোল থেকে এরকম করে দেওয়া থাকবে প্রশ্ন। আর 2 নম্বর মানের প্রশ্ন 6টা লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 2 নম্বর মানের প্রশ্নগুলো দেখো তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে 2টি থাকছে, মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি থাকছে, 3টি থাকছে প্রাকৃতিক ভূগোল থেকে। ওকে, আর 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 4টি, 3 4 12 নম্বর, এগুলো তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে থাকছে 1টা, প্রাকৃতিক মানুষ ও পরিবেশ সেখান থেকে 1টি থাকছে, প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে 2টি। ওকে, এরকম করে প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর হচ্ছে তোমাদের 5 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো 4টি লিখতে হবে, 4 5 20 নম্বর, এগুলো আঞ্চলিক ভূগোল থেকে 2টি, প্রাকৃতিক ভূগোল থেকে 2টির উত্তর লিখতে হবে, ঠিক আছে। আর 10 নম্বর থাকবে হচ্ছে মানচিত্র। তোমাদের পশ্চিমবঙ্গ এই যে অধ্যায় রয়েছে, এই পশ্চিমবঙ্গ অধ্যায় সেখান থেকে তোমাদের মানচিত্র দেওয়া থাকবে, অর্থাৎ একটা ম্যাপ দেওয়া থাকবে, সেখানে তোমাদের পয়েন্টিং করতে হবে, অর্থাৎ সেগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে। তো 10টা থাকবে সেখানে প্রশ্ন এবং 1 নম্বর করে মান দেওয়া থাকবে। তো এইরকম প্যাটার্নেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। 90 নম্বরের ফাইনাল এক্সামে সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ওকে, তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার ও তার উত্তর দেখে নিই। প্রথমে বিভাগ ক রয়েছে দেখো, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এখানে 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 14 = 14। 1 দেখে মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্ব হলো প্রতিপদ স্থান, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা। এখানে বলা হচ্ছে মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় কি, দ্রাঘিমা। ওকে, 2 নম্বর মহাবৃত্ত বলা হয় মূল মধ্যরেখাকে, কর্কট ক্রান্তি রেখাকে, মকর ক্রান্তি রেখাকে, নিরক্ষর রেখাকে। তো মহাবৃত্ত বলা হয় নিরক্ষর রেখাকে। 3 নম্বর পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান 180 ডিগ্রি, 100 ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। পরস্পর দুটি প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ বিপরীত স্থানের যে দ্রাঘিমার ব্যবধান সেটা হচ্ছে 180 ডিগ্রি। হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বগামী প্রবাহকে বলে ক্রেটার, প্লিউম, ক্যালডেরা, আগ্নেয়গিরি। সঠিক উত্তর এখানে হবে প্লিউম। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো ভিসুভিয়াস, এটনা, স্ট্রম্বলি, ফুজিয়ামা। তো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ এটা হচ্ছে স্ট্রম্বলি। 6 নম্বর তুরানের নিম্নভূমি একটি উন্নত মালভূমি, অবরুদ্ধ মালভূমি, পেডিমেন্ট সমভূমি না সমপ্রায় ভূমি। তো তুরানের নিম্নভূমি এটা হচ্ছে অবরুদ্ধ সমভূমি। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া। সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এরপর হচ্ছে হুগলি জেলা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ। তো হুগলি জেলা কোন প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত? সেটা উত্তর হচ্ছে বর্ধমান বিভাগে, ঠিক আছে। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুড়িতে, ত্রিবেণীতে, শ্রীরামপুরে, বেলঘড়িয়া। তো ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প ঘুষুড়িতে স্থাপিত হয়। সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? আসানসোলকে, বর্ধমানকে, কলকাতাকে, দার্জিলিংকে। এখানে উত্তর লিখবে কলকাতাকে। নেক্সট হচ্ছে হিমালয়ের পাদদেশে অথবা তরাই অঞ্চলের নুড়ি কাঁকড়যুক্ত পলিমাটিকে বলে খাদার, ভাঙার। এরপর বেট না ভাবর? তো হিমালয়ের পাদদেশে অথবা তরাই অঞ্চলের যে নুড়ি কাঁকড়যুক্ত পলিমাটি তাকে বলা হয় ভাবর। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হলো অজয়, রূপনারায়ণ, ময়ূরাক্ষী,
না হলদি নদী? সঠিক উত্তর এখানে হবে রূপনারায়ণ। তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। এরপর আধুনিক মানচিত্রের জনক বলা হয় অ্যানাক্সিম্যান্ডারকে, অ্যারিস্টটলকে, মার্কেটারকে না টলেমিকে? তো আধুনিক মানচিত্রের জনক বলা হয় মার্কেটারকে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে উচ্চতা বোঝানো হয় সমষ্ণ রেখা দ্বারা, সমোন্নতি রেখা দ্বারা, সমচাপ রেখা দ্বারা, সমগভীরতা রেখা দ্বারা। তো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে উচ্চতা বোঝানো হয় সমোন্নতি রেখা দ্বারা। বিভাগ খতে 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। প্রথমে 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন হচ্ছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষাংশের মান কমতে থাকে, এটা হবে অশুদ্ধ। সাধারণত স্তূপ পর্বতের পাশে এই গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটা শুদ্ধ হবে। ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, এটা শুদ্ধ লিখবে। 2011 সালের জনগণনায় পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা অশুদ্ধ হবে। দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়, এটা শুদ্ধ লিখবে। রৈখিক স্কেল এককযুক্ত স্কেল, এটা হবে অশুদ্ধ। 2 নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 6 = 6। দক্ষিণ গোলার্ধে ড্যাশ হলো মেরু ক্ষেত্র। তো দক্ষিণ গোলার্ধে হ্যাডলির অ্যাক্ট্যান্ট হলো মেরুক্ষেত্র। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান, ওখানে উত্তর লিখবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ড্যাশ বলা হয়, উত্তর হচ্ছে এগুলিকে ইনসেলবার্গ বলা হয়। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্গ। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম ড্যাশ? পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হচ্ছে পুরুলিয়া। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে ড্যাশ ঝড় প্রবাহিত হয়? পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় প্রবাহিত হয়। গ্রামীণ এলাকায় নদী জরিপ করে ড্যাশ মানচিত্র প্রস্তুত হয়? তো গ্রামীণ এলাকায় নদী একটা ভূমি জরিপ করে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। গ্রামীণ এলাকায় ভূমি জরিপ করে মৌজা মানচিত্র তৈরি করা হয়। এরপর হচ্ছে 2-3 নম্বর দাগে নিচে প্রশ্নগুলির 2-1টি বাক্য উত্তর দেবে। 1 × 6 = 6। প্রথম হচ্ছে কে প্রথম পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন? তো টলেমি প্রথম পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকাটি কী নামে পরিচিত? পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকাটি দ্য গ্রেট রিফট ভ্যালি নামে পরিচিত। বাজাদার সমভূমি কি? প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে সমভূমি গড়ে ওঠে তাকে বাজাদার সমভূমি বলে। চা চাষের জন্য কোন প্রকার মাটি উপযোগী? তো অম্লধর্মী লোহা ও ম্যাঙ্গানিজ মেশানো উর্বর দোআঁশ মাটি চা চাষের জন্য উপযোগী। সেল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সেল এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। বরেন্দ্রভূমি কি? দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশের মৃদু ঢেউ খেলানো ও প্রাচীন পলিমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভূমি বলে। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে হবে। 1 × 4 = 4। বাম দিকে দেওয়া আছে বক্সা জয়ন্তী পাহাড়, আগ্নেয় পাহাড়, অযোধ্যা পাহাড়, স্তূপ পর্বত। ডান দিকে দেওয়া আছে সাতপুরা, গোর্গাবুরু, টিবেস্টি আর সিনচুলা। তো বক্সা জয়ন্তী পাহাড়, এটা হবে সিনচুলা। আর এরপর রয়েছে আগ্নেয় পর্বত হচ্ছে টিবেস্টি, পরটা অযোধ্যা পাহাড়, এটা হচ্ছে গোর্গাবুরু, স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। বিভাগ গতে দেখো 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 নম্বর মানের প্রশ্ন এগুলো এবং 6টির জন্য 12 নম্বর দেওয়া আছে। 3-1 দাগে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন ঘটে কেন অথবা সময় অঞ্চল কি? তো সময় অঞ্চল কি না, যেসব দেশে দ্রাঘিমার বিস্তার অনেক বেশি সেখানে একটি প্রমাণ সময় অনুসারে সমগ্র দেশের কাজকর্ম পরিচালনা করা হয়, তাই এই পরিচালনা করা যায় না, ঠিক আছে। তাই এই অসুবিধা দূর করার জন্য সারা পৃথিবীতে 15 ডিগ্রি বা 1 ঘন্টা সময়ের ভিত্তিতে 24টি অর্থাৎ 360 ভাগ 15 = 24, এই 24টি ভাগে ভাগ করা হয়েছে। সময়ের ভিত্তিতে নির্ধারিত এই ভাগগুলোকেই সময় অঞ্চল বলে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন অথবা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? তো পৃথিবীর ছাদ কি না, পামির মালভূমির উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশে খাড়া ঢাল। পৃথিবীর উচ্চতম মালভূমি আর এর গড় উচ্চতা হচ্ছে 4873 মিটার, তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে 2টি পার্থক্য লেখন, অথবা প্রবাহমান জল ও স্থির জলের মধ্যে 2টি পার্থক্য লেখন। তো সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য কি? এটা হচ্ছে সঞ্চয়জাত পর্বত, এটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। 1 নম্বর হচ্ছে ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা
লাভা রূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে সঞ্চয়জাত পর্বত সৃষ্টি করে। আর ক্ষয়জাত পর্বত কি না বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির ক্ষয় কার্যের ফলে কোনো প্রাচীন পার্বত্য অঞ্চল ক্ষয়ে গিয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে সঞ্চয়জাত পর্বত বেশিরভাগ ক্ষেত্রে শঙ্কু আকৃতির হয়, আর ক্ষয়জাত পর্বত বেশিরভাগ ক্ষেত্রে গম্বুজ আকৃতির হয়। 4 নম্বর হচ্ছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত, নিরক্ষরেখা মহাবৃত্ত কেন অথবা সমপ্রায় ভূমি কাকে বলে? তো মহাবৃত্ত কি না নিরক্ষরেখা একটি পূর্ণ বৃত্ত এবং এটি পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থিত, মাঝ বরাবর বিস্তৃত হয়ে পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। প্রতিটি অক্ষরেখা পূর্ণবৃত্ত হলেও তারা কেউই পৃথিবীর মাঝখানে অবস্থিত নয়। নিরক্ষরেখা থেকে 2 মেরুর দিকে তাদের পরিধি কমতে থাকে। নিরক্ষরেখা মাঝখানে ফোলা পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থিত হওয়ার ফলে অন্যান্য অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখার পরিধি সর্ববৃহৎ, তাই একে পৃথিবীর সর্ববৃহৎ বৃত্ত বা মহাবৃত্ত বলা হয়। অর্থাৎ নিরক্ষরেখার যে পরিধি সেটা হচ্ছে সমস্ত অন্যান্য অক্ষরেখার থেকে সবথেকে বেশি, তাই একে মহাবৃত্ত বলা হয়। সমপ্রায় ভূমি কি সেটা আমরা লিখছি, দেখো পৃথিবীর নদীর জলপ্রবাহ ও অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে প্রাচীন মালভূমি ও উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে এক সময় উঁচু নিচু ঢেউ খেলানো ভূমি বা প্রায় সমতল ভূমিতে পরিণত হলে তাদের সমপ্রায় ভূমি বলে। 6 নম্বর RF1:2 2,50,000 হলে বিবৃতিমূলক স্কেলে কী হবে অথবা ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল কাকে বলে? তো RF স্কেল কি না মানচিত্রের দূরত্ব ও ভূমি দূরত্বের অনুপাতকে যখন ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল বলে বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বলে। 5 নম্বর হচ্ছে টিকা লিখতে হবে দার্জিলিং জেলা অথবা সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ। তো ম্যানগ্রোভ উদ্ভিদ সম্পর্কে আমরা লিখছি সমুদ্র উপকূল সংলগ্ন বদ্বীপের নোনা মাটিতে এক বিশেষ ধরনের শ্বাসমূল বা ঠেসমূল বিশিষ্ট চিরসবুজ উদ্ভিদ, যেমন হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হিতাল প্রভৃতি বৃক্ষের অরণ্য দেখা যায়। একে ম্যানগ্রোভ অরণ্য বলা হয়। গঙ্গা বদ্বীপের দক্ষিণ ভাগে অবস্থিত সুন্দরবন এই ম্যানগ্রোভ অরণ্যের উদাহরণ। সাধারণত নোনা মাটিতে ম্যানগ্রোভ অরণ্য সৃষ্টি হয়। এরপর বিভাগ ঘতে দেখো 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে আর কি। বিকল্প প্রশ্নগুলি এখানেও লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 3 করে এবং 4টির জন্য 3, 4, 12 নম্বর দেওয়া আছে। 4 1 দাগে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি কী কী অথবা আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তো দেখো আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রধানত স্থলভাগের উপর দিয়ে প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের উপর অবস্থান করছেন। এইসব স্থলভাগে অবস্থিত পাশাপাশি 2টি স্থানের সময় ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের বার ও তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তাই আন্তর্জাতিক তারিখ রেখাটি স্থানে স্থানে বাঁকা। ওকে, 2 নম্বর হচ্ছে মহীভাবক আলোড়ন বা গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো অথবা অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখুন। আমরা অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখছি। 1 নম্বর পার্থক্য অন্তর্জাত প্রক্রিয়া ভূগর্ভের অভ্যন্তরে ক্রিয়াশীল আর বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল হয়। 2 নম্বর অন্তর্জাত প্রক্রিয়া মূলত পাত সঞ্চালনের ফলে সংঘটিত হয়, যেমন ভূ আলোড়ন, ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আর বহির্জাত প্রক্রিয়া নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূমিরূপের পরিবর্তন হয়। ওকে, 3 নম্বর অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিকভাবে কাজ করে আবার ধীর গতিতেও কাজ করে, আর বহির্জাত প্রক্রিয়া অনেক সময় ধরে ধীরে ধীরেই কাজ করে। 3 নম্বর পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির শ্রেণীবিভাগ করে বর্ণনা করো অথবা উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলি লেখো। আমরা উত্তরবঙ্গের নদ নদীর বৈশিষ্ট্যগুলো লিখছি দেখো। পার্বত্য অঞ্চলের বেশিরভাগ নদী অত্যন্ত খরস্রোতা, কিন্তু যখনই নদীগুলি সমভূমিতে পড়ে তখনই নদীর গতিবেগ কমে যায়। উত্তরবঙ্গের নদীগুলি সমভূমি অঞ্চলে কম গতিবেগ সম্পন্ন হওয়ায় নদীর গভীরতা খুবই কম। তাছাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ নদী বরফ গলা জলে পুষ্ট, কিন্তু বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন নদীর জল নদীগুলি আর ধরে রাখতে পারে না, ফলে
যার ফলস্বরূপ নদীগুলোতে বন্যা হয়। আর 4 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও মৌজা মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লেখা অথবা উপগ্রহ মানচিত্র বা স্যাটেলাইট ইমেজ কাকে বলে। দেখো উপগ্রহ চিত্র কি, এটা উপগ্রহ চিত্র, ঠিক, উপগ্রহ মানচিত্র নয়, উপগ্রহ চিত্র। উত্তর লিখছি, উপগ্রহ চিত্র কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর কোনো অংশের আলোকচিত্র। অর্থাৎ মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপিত হয় সেই উপগ্রহ পৃথিবীর যে আলোকচিত্র সংগ্রহ করে পর্যবেক্ষকের কাছে পাঠিয়ে দেয় তাকে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলে। এরপর বিভাগ অঙ্গতে দেখো 4 নম্বর দাগে 5 নম্বর দাগে প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে প্রথমে 5-এর 1-এর দাগে যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখান থেকে প্রশ্নের মান 5 করে 5 দুগুণে 10 নম্বর। 5-এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি লিখুন। তো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি আমরা এখানটায় লিখছি। দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। 1 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত, পশ্চিমে বিস্তৃত, আর দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত হয় আর দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয়। 3 নম্বর, নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে দৈর্ঘ্য কমতে থাকে প্রতিটি অক্ষরেখার, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। 4 নম্বর হচ্ছে 1 ডিগ্রি অন্তর মোট 179টি অক্ষরেখা রয়েছে, 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। 5 নম্বর, অক্ষরেখা সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন হচ্ছে 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। এগুলো অক্ষরেখা আর দ্রাঘিমা রেখার পার্থক্য। এরপর হচ্ছে 5-এর 1-এর 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে টোকিও 139 ডিগ্রি 45 মিনিট পূর্ব থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতা 88 ডিগ্রি 24 মিনিট পূর্ব সেখানে পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিল। দেখো আমরা সমাধানটা এখানে করব কিভাবে। সমাধান করছি, টোকিওর সঙ্গে কলকাতার দ্রাঘিমার যে পার্থক্য সেটা আমরা কী করব। এটা হচ্ছে পূর্ব দিকে, দুটি একই দিকে অবস্থিত, তার জন্য আমরা কী করবো, এটা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করছি আমরা 139 থেকে 139 ডিগ্রি 45 মিনিট থেকে 88 ডিগ্রি 24 মিনিট। তো বিয়োগফল হচ্ছে 51 ডিগ্রি 21 মিনিট। ঠিক আছে, দেখো আমরা 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য কত হয়, 4 মিনিট। তাহলে এখানে সুতরাং যে 51 ডিগ্রি 21 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হবে 51 ডিগ্রি 21 মিনিট গুণ 4 সমান 205 মিনিট 24 সেকেন্ড সমান 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড। তো এটা হচ্ছে এদের মধ্যে সময়ের পার্থক্য। এবার এখানে দেখো, অর্থাৎ টোকিও এবং কলকাতার মধ্যে সময় পার্থক্য 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড, এটা হচ্ছে এদের মধ্যে সময়ের পার্থক্য। এবার টোকিওর তুলনায় কলকাতা পূর্ব দিকে কম এগিয়ে, ওকে, কম এগিয়ে বলে কলকাতার সময় টোকিওর চেয়ে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড কম হবে। ওকে, তো আমরা কী করব, প্রশ্ন অনুসারে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার টোকিও থেকে ভোর 3টের সময় পাঠানো ইমেলটি কলকাতায় যে স্থানীয় সময়ে পৌঁছাবে তা হলো ভোর 3টে থেকে আমরা কী করব, 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ডটা বিয়োগ করব। এখন কী হবে, ভোর 3টে থেকে 3 ঘন্টা যদি আমরা বিয়োগ করে সময়টা এগিয়ে পিছিয়ে আসবে, তো রাত্রি 11টা কত হবে, 34 মিনিট 35 সেকেন্ড। ঠিক আছে, এবার তারিখটা কী হবে দেখো এখানে। সুতরাং 2016 সালটি হচ্ছে লিপ ইয়ার সাল এবং অধিবর্ষ লিপ ইয়ার বা অধিবর্ষ, তাই ইমেলটি কলকাতায় এসে পৌঁছাবে 29 ফেব্রুয়ারি। সেটা কিন্তু 29 ফেব্রুয়ারি আগের দিন ছিল কি, এটা 1 মার্চ বলা হচ্ছে, তো 1 মার্চ তার আগের দিন হয়ে গেছে। আগের দিন মানে হচ্ছে কি, আগের বছর পড়ে যাচ্ছে। ঠিক আছে, আগের বছর, অর্থাৎ এখানে ফেব্রুয়ারি, আগের বছর মানে আগের মাসটা হবে ফেব্রুয়ারি মাস হবে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস, এবং 29 ফেব্রুয়ারি হবে সেটা সোমবার, এবং বারটা হবে কি সোমবার, এটা ছিল মঙ্গলবার, আগের দিন হচ্ছে সোমবার হয়ে যাচ্ছে রাত্রি 11টা 34 মিনিট 35 সেকেন্ডে। ওকে, তো এরকমভাবে এটা সমাধান করতে হবে। এরপর দেখো পরেরটা হচ্ছে 5-এর 1-এর 3 নম্বর দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে মহীখাত তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। তো মহীখাত তত্ত্বটির প্রবক্তা হলেন বিজ্ঞানী কোবার। এই তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে হিমালয়ের অবস্থান সেখানে বহু কোটি বছর আগে একটি অগভীর সাগর ও মহীখাত ছিল, যার নাম টেথিস সাগর বা টেথিস মহীখাত। 1 নম্বর দিয়ে আমরা লিখছি, টেথিস সাগরের উত্তরে ও দক্ষিণে দুটি প্রাচীন মালভূমি ছিল, যথা উত্তরের আঙ্গার ল্যান্ড ও দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড। দুপাশের এই উচ্চ ভূভাগ থেকে এই সময়ে অসংখ্য নদ নদী পলি বয়ে এনে টেথিস সাগরকে ক্রমশ ভরাট করে তোলে। 2 নম্বর, ভূতাত্ত্বিক সময় অনুসারে টার্সিয়ারি যুগে, অর্থাৎ প্রায় 7 থেকে 12 কোটি বছর আগে ভূভাগ দুটি পরস্পরের কাছে চলে আসার ফলে টেথিস সাগরের সঞ্চিত পাললিক শিলাস্তরে
প্রচণ্ড পার্শ্ব চাপ পড়ে এবং ভাঁজের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই ভাঁজগুলি দৃঢ় ও উঁচু হয়ে সৃষ্টি হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়। 5-এর 1-এর 4 নম্বর থেকে প্রধান 3টি মালভূমির নাম উল্লেখ করে চিত্রসহ বর্ণনা করো। তো প্রধান 3টি মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত ঘেরা মালভূমি আর হচ্ছে লাভা মালভূমি। তো ব্যবচ্ছিন্ন মালভূমি কি? নদী প্রবাহ, এরপর বায়ু প্রবাহ, হিমবাহ, বৃষ্টির জল প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা কোনো প্রাচীন ও বিস্তীর্ণ মালভূমি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে নরম শিলায় গঠিত অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলা গঠিত অংশ কম ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে নিচু অংশ দিয়ে নদী প্রবাহিত হয়ে উঁচু অংশগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করে বা বিচ্ছিন্ন করে, তাই একে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। উদাহরণ হচ্ছে ছোটনাগপুরের মালভূমি, এটা হচ্ছে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। পরেরটা হচ্ছে পর্বত ঘেরা মালভূমি। যেসব মালভূমির চারিদিকে পর্বতের সাহায্যে ঘেরা থাকে তাদের পর্বত ঘেরা মালভূমি বা পর্বত বেষ্টিত মালভূমি বলে। ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণীর সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু স্থানগুলো কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারদিকে পর্বত বেষ্টিত হওয়ায় এই সব মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। এরপর উদাহরণ হচ্ছে কি মধ্য এশিয়ার পামের মালভূমি, এটা হচ্ছে একটি পর্বত বেষ্টিত মালভূমি বা পর্বত ঘেরা মালভূমি। লাভা মালভূমি কি না? ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল দিয়ে কখনো কখনো উত্তপ্ত লাভা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। কালক্রমে এই লাভা শীতল ও কঠিন হয়ে মালভূমির আকার ধারণ করে একে লাভা মালভূমি বলে। উদাহরণ হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, উত্তর পশ্চিমে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভা দিয়ে তৈরি। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে এখানে 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর। প্রথম দেখো, পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা ও সম্ভাবনা লেখো। তো পশ্চিমবঙ্গের চা শিল্পের সমস্যা কোনগুলো? পশ্চিমবঙ্গ চা শিল্পে ভারতের দ্বিতীয় স্থানে থাকলেও এই শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত। যেমন এখানকার পুরনো বাগিচা, উৎপাদন ব্যয় বেশি, সুষ্ঠু পরিচালনার অভাব, পুরনো যন্ত্রপাতি, শ্রমিকদের মজুরি বেশি, এছাড়াও চা বাগিচার সম্প্রসারণের অসুবিধা। এই বিভিন্ন কারণগুলোর জন্য পশ্চিমবঙ্গের চা শিল্প আজ এই চরম সংকটের মুখে পড়েছে। ঠিক আছে, এরপর দেখো পশ্চিমবঙ্গের চা শিল্পের সম্ভাবনা কীরকম রয়েছে। বর্তমানে আগের তুলনায় পশ্চিমবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে, তবে চায়ের উৎপাদন ব্যয় কমলে এবং চায়ের গুণগত মান বাড়লে আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গ তথা ভারতের চায়ের চাহিদা বাড়বে এবং চা শিল্প আরও সমৃদ্ধশালী হবে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করুন। তো ধান চাষের উপযুক্ত পরিবেশ বা অনুকূল পরিবেশ, প্রথমে আমরা লিখছি 1 নম্বর দিয়ে প্রাকৃতিক পরিবেশ। ধান চাষের জন্য প্রাকৃতিক পরিবেশগুলো কী কী প্রয়োজন? যেমন জমি, জল জমে থাকতে পারে এমন সমতল জমি ধান চাষের পক্ষে উপযুক্ত। 2 নম্বর হচ্ছে মাটি, ধান চাষের জন্য উর্বর এঁটেল মাটি বা দোআঁশ মাটি উপযুক্ত। এবার উষ্ণতা, ধান চাষের জন্য 16 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন। বৃষ্টিপাত কিরম প্রয়োজন? ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হয়, 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে ধান চাষ ভালো হয়। ধান কাটার সময় শুষ্ক আবহাওয়া দরকার। এরপর হচ্ছে অপ্রাকৃতিক পরিবেশ কীরকম প্রয়োজন? ধান চাষের জন্য পরিমিত মাত্রায় সার প্রয়োগ, জলসেচ, কীটনাশক, আগাছা দমন, সুলভ শ্রমিক এবং কিছু মূলধনের প্রয়োজন হয় এই ধান চাষের জন্য। তো এগুলো হচ্ছে ধান চাষের অনুকূল পরিবেশ। এরপর প্রশ্ন হচ্ছে, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখুন। তো হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো কী কী? 1 নম্বর কাঁচা পাটের সহজলভ্যতা। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় প্রচুর পাট চাষ হয়, ফলে এই অঞ্চল থেকে পাট শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের পর্যাপ্ত যোগান সহজে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে বিদ্যুতের যোগান। নিকটবর্তী তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে তাপবিদ্যুৎ এছাড়া দামোদর ও ময়ূরাক্ষী প্রকল্পের জলবিদ্যুৎ এই অঞ্চলের শিল্পের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে পরের পয়েন্ট, কলকাতা বন্দরের উপস্থিতি। এই অঞ্চলে পাট শিল্পের কেন্দ্রীভবনের অন্যতম কারণ কলকাতা বন্দরের নৈকট্য। শিল্পের প্রয়োজনীয় উন্নত যন্ত্রপাতি আমদানি এবং শিল্পে উৎপাদিত পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানির সুবিধা হয়েছে কলকাতা বন্দরের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। এই অঞ্চলটি সড়কপথ, রেলপথ ও জলপথের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের সঙ্গে যুক্ত, ফলে কাঁচা পাট আমদানি এবং পাটজাত দ্রব্য রপ্তানি সহজতর হয়েছে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে। 5 নম্বর হুগলি নদীর জল। এই অঞ্চলের পাটকলগুলিতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জল নিকটস্থ হুগলি নদী থেকে পাওয়ার সুবিধা রয়েছে। তো এইগুলো হচ্ছে
আমাদের হুগলি নদীর যে উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রীভবন, ঠিক আছে, তার কারণগুলো সেগুলো আমরা কিন্তু এখানে লিখলাম। পরের প্রশ্ন আমরা দেখব, স্কেলের ব্যবহার ও গুরুত্বগুলি লিখতে হবে, ঠিক আছে। তো স্কেলের ব্যবহারগুলো কী কী? 1 নম্বর হচ্ছে মানচিত্র প্রস্তুত করতে স্কেলের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে ভূগোলক তথা মানচিত্র অভিক্ষেপ অঙ্কনে প্রয়োজন হয় স্কেল। 3 নম্বর বাড়ির নকশা তৈরি করতে, বিশেষ করে পৌরসভাতে বাড়ির নকশা দেখাতে স্কেলের ব্যবহার করা হয়। মানচিত্রের স্কেল ব্যবহার করে ভূপৃষ্ঠে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা হয়। 5 নম্বর পয়েন্ট, আবহাওয়া পরিমাপের জন্য এবং জমি জরিপের কাজে স্কেল ব্যবহার করা হয়। এরপরে মানচিত্রে অঙ্কিত রেলপথ, সড়কপথ, নদ নদী প্রভৃতির দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন পরিমাপে স্কেল ব্যবহার করা হয়। স্কেলের গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও দূরত্বের ধারণা দিতে স্কেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2 নম্বর সঠিক স্কেল নির্বাচন করতে না পারলে একই আকারের কাগজে পৃথিবীর মানচিত্র কোনো মহাদেশের বা দেশের অথবা তার কোনো অঞ্চলের মানচিত্র আঁকা সম্ভব নয়। এগুলো হচ্ছে স্কেলের ব্যবহার ও গুরুত্ব। তো দেখো আজকে এরপর দেখো তোমাদের আরও একটি বিভাগ চতে যেটা রয়েছে সেটা হচ্ছে 6 নম্বর দেখে পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ এখানে চিহ্নিত করতে হবে। 1 × 10 = 10। প্রথম হচ্ছে ফালুট, এরপর হচ্ছে শুশুনিয়া পাহাড়, দামোদর নদ, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র, এরপর 23তম জেলা, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, তারপর হচ্ছে বালুরঘাট, আর হচ্ছে একটি মৎস্য বন্দর। এগুলো তোমাদের পশ্চিমবঙ্গের একটি মানচিত্র দেওয়া হবে, সেখানে চিহ্নিত করতে হবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট 2025 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করবেন। এখানে কিন্তু আমরা 1 নম্বর সেট সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এরপর আমরা আরও 4-5টি সেট কিন্তু আপলোড করব। সেই প্রতিটা সেট কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষা সমস্ত প্রশ্ন এখান থেকে কিন্তু কমন পাবে। ওকে, তো প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। যে সেটগুলো আমরা পরপর দেবো সেগুলো তোমরা কিন্তু পড়বে। আর যদি এই প্রশ্নোত্তর পিডিএফগুলোকে তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে কিন্তু তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।